হ্যালো স্টুডেন্ট, আজ আমরা এসএনদি বইয়ের প্রবাবিলিটি 1B অধ্যায়ের বেস থিওরেম এর এমসিকিউ এর 3 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলবো যে বেস থিওরেম অধ্যায়টি শুরু করার পূর্বে অধ্যায়টি ভালোভাবে তোমরা পড়ে নেবে, অথবা তোমরা আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে বেস থিওরেম নিয়ে সেটি তোমরা দেখতে পারো। তাহলেই দেখবে বেস থিওরেম সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে। আমার কনসেপচুয়াল ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকে আমরা এমসিকিউ এর 3 দাগের অঙ্কটি করি। আজ আমরা প্রথমেই কনভেনশনাল টাইপ প্রশ্নের 3 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো 3টি পাত্রের প্রথমটিতে 2টি সাদা ও 3টি কালো বল, দ্বিতীয়টিতে 3টি সাদা ও 2টি কালো বল এবং তৃতীয়টিতে 4টি সাদা ও 1টি কালো বল আছে। প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান। উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একটি পাত্র থেকে একটি বল তোলা হয় এবং দেখা যায় বলটি সাদা। প্রথম পাত্রটি নির্বাচন করা হয়েছিল, তার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ বেস থিওরেম প্রয়োগ করা যাবে যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে, সেই অঙ্কগুলি তোমরা প্রথমে ভালোভাবে মন দিয়ে পড়বে। অর্থাৎ প্রশ্নটিতে কি কি তথ্য দেওয়া আছে এবং কি তথ্য জানতে চাওয়া হয়েছে। দেখো, এখানে বলা আছে যে 3টে পাত্র আছে, সেই 3টি পাত্রে সাদা এবং কালো বল আছে। আবার বলে দেওয়া আছে প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান। তোমাকে উদ্দেশ্যহীনভাবে একটি পাত্র নির্বাচন করে সেখান থেকে একটি বল তুলতে হবে। তারপর তুমি দেখলে যে তোলা বলটি হচ্ছে সাদা, অর্থাৎ একটা পাত্র নির্বাচন করে 3টে পাত্রের মধ্যে আমি প্রথমে একটা পাত্র চয়েস করব, তারপর সেই পাত্র থেকে একটি বল তুলব এবং আমি দেখলাম যে বলটি সাদা। তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে আমি যে পাত্রটি নির্বাচন করেছিলাম সেটি হচ্ছে প্রথম পাত্র, তার সম্ভাবনা কত। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, যেহেতু এখানে 3টে পাত্র আছে এবং 3টে পাত্র থেকে প্রথমে আমাকে উদ্দেশ্যহীনভাবে একটি পাত্র নির্বাচন করতে হবে, আমি প্রথমে ধরে নিচ্ছি যে প্রথম পাত্রটি নির্বাচিত হওয়ার ঘটনা A1 এবং দ্বিতীয় পাত্রটি নির্বাচিত হওয়ার ঘটনা A2 আর তৃতীয় পাত্রটি নির্বাচিত হওয়ার ঘটনা A3। তাহলে আমরা লিখতে পারবো কি না, অতএব P of A1 ইকুয়াল টু P of A2 ইকুয়াল টু P of A3। কেন লিখতে পারলাম? কারণ দেখো, প্রশ্নে বলে দেওয়া আছে যে প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান। ঠিক আছে, দেখো, যদি প্রথম পাত্রটি পছন্দ করার ঘটনা A1 হয়, তাহলে প্রথম পাত্রটি পছন্দ করার সম্ভাবনা হবে P of A1। একইভাবে দ্বিতীয় পাত্রটি পছন্দ করার ঘটনা যদি A2 হয়, তাহলে দ্বিতীয় পাত্রটির পছন্দ করার সম্ভাবনা হবে P of A2। আবার তৃতীয় পাত্রটির পছন্দ করার ঘটনা যদি A3 হয়, তাহলে তৃতীয় পাত্রটি পছন্দ করার সম্ভাবনা হবে P of A3। তাহলে এই 3টে প্রশ্নানুসারে সমান হবে। তাহলে এদের মান কত হবে? যেহেতু 3টে পাত্র আছে এবং প্রত্যেকটির সম্ভাবনা হচ্ছে সমান, তাই এদের মান হবে 1/3। যদি 2টি পাত্র থাকতো এবং প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান হতো, তাহলে সেক্ষেত্রে তাদের মান হতো কত? 1/2, অর্থাৎ হাফ। যদি 4টে পাত্র থাকতো এবং প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান হতো, তাহলে সেক্ষেত্রে
তাদের সম্ভাবনার মান হতো 1/4। এবার তোমাকে পছন্দ করা একটি পাত্র থেকে একটি বল তুলতে হবে এবং তুমি দেখলে যে তোলা বলটি হচ্ছে সাদা। তাহলে এরপর আমরা ধরে নেব যে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা হচ্ছে ডাব্লু, অর্থাৎ আমি যে বলটা পাত্র থেকে তুললাম সেই বলটি সাদা হওয়ার ঘটনা হচ্ছে ডাব্লু। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? না, আমাকে নির্ণয় করতে হবে কি না, দেখো যে নির্ণয় করতে আমাকে বলেছে প্রথম পাত্রটি নির্বাচিত করা হয়েছিল তার সম্ভাবনা, অর্থাৎ প্রথম পাত্রটি আমি নির্বাচন করেছিলাম তার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে হবে। না, আমি তো তিনটে পাত্র থেকে একটা পাত্র প্রথমে পছন্দ করেছিলাম এবং সেই পাত্র থেকে একটা বল তুলেছিলাম, তোলা বলটি দেখলাম সাদা। তাহলে আমি যে পাত্রটি পছন্দ করেছিলাম সেটি প্রথম পাত্র হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাকে এখানে নির্ণয় করতে হবে পি অফ A1 বাই ডাব্লু। দেখো এখানে আমার জানা আছে যে আমি যে বলটি তুলেছিলাম সেটি সাদা, যে তথ্যটি জানা থাকবে সেটি সবসময় নিচে বসবে এবং যার প্রবাবিলিটি বার করতে বলেছে সেটি উপরে বসবে, অর্থাৎ পি অফ A1 বাই ডাব্লু। এটা হচ্ছে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে আবার বলি, তোমাদের যে প্রশ্নটি থাকবে সেখানে দেখবে একটি বলে দেওয়া আছে, যেমন এখানে বলে দেওয়া আছে যে তোলা বলটি সাদা। তাহলে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা আমি ধরেছিলাম ডাব্লু। সেটা কি হবে? সেটা সবসময় ওই যে এ বাই কিছু একটা লিখবো, তো এ বাই, অর্থাৎ এখানে যেমন A1 বাই লিখেছি, তাহলে হচ্ছে বাই অর্থাৎ নিচে, অর্থাৎ হরে থাকবে হচ্ছে ডাব্লু। আর আমাকে এখানে দেখো নির্ণয় করতে হবে প্রথম পাত্রটি নির্বাচন করা হয়েছিল তার সম্ভাবনা। তাহলে প্রথম পাত্রটি নির্বাচন করার ঘটনা আমি ধরেছি A1, তাই সেটা উপরে থাকবে, অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে পি অফ A1 বাই ডাব্লু। চলো আমরা যে বিষয়গুলি বললাম এগুলো যদি একটু লিখে ফেলি তাহলে কেমন হবে দেখো। ধরা যাক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাত্র নির্বাচন করার ঘটনা যথাক্রমে A1, A2 ও A3 এবং সাদা বল নির্বাচন করার ঘটনা হচ্ছে ডাব্লু। এবার আমরা লিখলাম পি অফ A1 ইকুয়াল টু পি অফ A2 ইকুয়াল টু পি অফ A3 ইকুয়াল টু 1/3। এরপর আমি একটি পাত্র অঙ্কন করলাম, এই পাত্রটির নাম দিলাম প্রথম পাত্র। এখানে দুটি সাদা বল আছে, তিনটি কালো বল আছে। তারপর আরেকটি পাত্র অঙ্কন করলাম যার নাম দিলাম দ্বিতীয় পাত্র, এখানে তিনটি সাদা বল এবং দুটি কালো বল আছে। আর একটি পাত্র অঙ্কন করলাম যার নাম দিলাম তৃতীয় পাত্র, তাহলে তৃতীয় পাত্রে আমার চারটি সাদা বল এবং একটি কালো বল আছে। তোমরা অঙ্কটি ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করো। তোমরা যদি বেস থিওরেম দিয়ে যে অঙ্কগুলি হবে সেগুলো যদি ভালোভাবে বুঝে যাও তাহলে খুব সংক্ষেপে পরীক্ষার হলে সহজেই কিন্তু করতে পারবে। এবার আমরা নির্ণয় করব কি? এবার আমরা নির্ণয় করব পি অফ ডাব্লু বাই A1। এটা মানে কি? যেহেতু আমি দেখতে পাচ্ছি যে নিচে A1 আছে, অর্থাৎ A1টি আমার জানা আছে, তাহলে A1 মানে কি? A1 মানে প্রথম পাত্র নির্বাচন করার ঘটনা, তাই তো? তাহলে পি অফ ডাব্লু বাই A1 মানে কি? পি অফ ডাব্লু বাই A1 মানে প্রথম পাত্র থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। দেখো তাহলে আমি যদি প্রথম পাত্রটি এক্ষেত্রে নির্বাচন করেছি, কারণ নিচে যেহেতু আছে তাহলে নির্বাচন করা হয়েছে প্রথম পাত্রটি, এটা বলে দেওয়া আছে। তাহলে পি অফ ডাব্লু বাই A1 ইকুয়াল টু কত হবে? পি অফ ডাব্লু বাই A1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো এখানে মোট বল কটা আছে প্রথম পাত্রে? প্রথম পাত্রে মোট বল আছে 5টা, তাহলে নিচে লিখবো হচ্ছে 2 + 3 টোটাল বল। আর আমাকে
নির্ণয় করতে হচ্ছে যে প্রথম পাত্র থেকে সাদা বল তোলার সম্ভাবনা, অর্থাৎ প্রথম পাত্র থেকে একটি সাদা বল তোলার সম্ভাবনা। দেখো প্রথম পাত্রে সাদা বল আছে কটা, দুটি, তাহলে একটা সাদা বল তোলা যায় দু প্রকার, বা 2C1 বলতে পারো, আর নিচে তুমি বলতে পারো 5C1 মানে 5। তাহলে ওপরে বসবে 2, তাহলে ইকুয়াল টু হয়ে গেল আমার হচ্ছে 2/5। এরপর আমরা নির্ণয় করব পি অফ W/A2। দেখো এক্ষেত্রে কত হবে, দেখো দ্বিতীয় পাত্রে টোটাল বল কটা আছে, 5টা, 3 আর 2 যোগ করলে 5টা হয়, আমি নিচে লিখলাম 5টা। তাহলে দ্বিতীয় পাত্রে কটা সাদা বল ছিল, দ্বিতীয় পাত্রে আমার 3টে সাদা বল ছিল, তাহলে 3টে সাদা বল থেকে একটা সাদা বল তোলা যায় 3 প্রকারে, 3C1 মানে 3, তাহলে 3 এর 5। এরপর আমরা নির্ণয় করব পি অফ W/A3, অর্থাৎ তৃতীয় পাত্র থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা। তৃতীয় পাত্র আমরা দেখতে পাচ্ছি মোট বল আছে 4 + 1 মানে 5টি, তাহলে নিচে বসবে একইভাবে 5, আর 4টে সাদা বল থেকে একটা সাদা বল তোলা যায় 4C1 মানে হচ্ছে 4 প্রকার। তাহলে আমরা পি অফ W/A1, পি অফ W/A2, পি অফ W/A3 এর মান নির্ণয় করলাম। তাহলে আমরা জেনেছি যে আমাদের নির্ণয় কি করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে পি অফ A1/W। চলো, অতএব পি অফ A1/W। দেখো পি অফ A1/W ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি না, নিচে হচ্ছে পি অফ ডাব্লু আর ওপরে হবে পি অফ A1 ইন্টারসেকশন ডাব্লু ইকুয়াল টু, আমরা ওপরে কি লিখবো না, ওপরে লিখবো হচ্ছে পি অফ A1/W এর পরিবর্তে লিখতে পারি পি অফ A1 ইন্টু পি অফ W/A1, আর নিচে পি অফ ডাব্লু এর পরিবর্তে কি লিখবো, পি অফ ডাব্লুর পরিবর্তে প্রথমে লিখবো পি অফ A1 ইন্টু পি অফ W/A1 প্লাস পি অফ A2 ইন্টু পি অফ W/A2, তারপর লিখবো প্লাস পি অফ A3 ইন্টু পি অফ W/A3। এটা তোমরা সহজে কিভাবে মনে রাখবে না, জানবে যে ওপরে আমি যেটা লিখেছি না সেইগুলোই নিচে বসবে, এবং যেহেতু পাত্র নির্বাচন করার ঘটনা হচ্ছে A1, A2, A3, অর্থাৎ এই ওপরে যেটা লেখা আছে সেটা একবার A1 দিয়ে লিখবো নিচে, প্লাস তারপর হচ্ছে A2 দিয়ে লিখবো, তারপরে প্লাস একই রকম A3 দিয়ে আমরা নিচে লিখব। এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। যদি আর একটা ঘটনা A4 থাকতো তাহলে আবার প্লাস আমি লিখতাম পি অফ A4 ইন্টু পি অফ W/A4। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এবার আমরা সব মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। এবার যদি আমরা মানগুলো বসাই তাহলে দেখো কি পাবো, তোমরা দেখে দেখে জাস্ট মানগুলো বসাবে। আমি মানগুলো বসিয়ে দিই। তাহলে পি অফ A1 এর মান হচ্ছে 1/3 ইন্টু পি অফ W/A1 হচ্ছে 2/5। তাহলে প্রথমে এখানে বসছে পি অফ A1 1/3, পি অফ W/A1 মানে হচ্ছে 2/5, তারপরে প্লাস পি অফ A2, দেখো তোমরা মানগুলো বসাও, প্লাস পি অফ A2 এর মান হচ্ছে 1/3 ইন্টু পি অফ W/A2 এর মান হচ্ছে 3/5, প্লাস আবার পি অফ A3 এর মান হচ্ছে 1/3 ইন্টু পি অফ W/A3 এর মান হচ্ছে 4/5 ইকুয়াল টু, দেখো আমি নিচে সবার থেকে 1/3 কমন নিতে পারি, তাহলে এই 1/3 আর নিচে সবার 1/3গুলো কেটে যাবে। তাহলে দেখো ওপরে কত পড়ে থাকবে, ওপরে পড়ে থাকবে 2/5 আর নিচে পড়ে থাকবে কত 2/5 প্লাস 3/5
প্লাস 4/5। তাহলে এগুলো যদি আমরা নিচেরটা লসাগু করে যোগ বিয়োগ করি তাহলে কত পাবো দেখি। ওপরে তো 2/5 থাকবে আর নিচে পাবো হচ্ছে 9/5। তাহলে আমরা নেক্সট পেজে লিখছি ইকুয়াল টু 2/5 ইন্টু 9/5 ইকুয়াল টু 2/5 ইন্টু 5/9। এবার দেখো 5 কেটে গেল ইকুয়াল টু 2/9। এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে চলো আমরা দেখে ফেলি যে সঠিক উত্তর কোনটি। তাহলে আমার সঠিক উত্তর হবে সি, 2/9।